পাহাড়ের রানী দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরভাগে হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত একটি ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। 19 শতকের সূচনালগ্নে দার্জিলিং কোনো শহর ছিল না, এটি মূলত সিকিম রাজ্যের অন্তর্ভুক্ত একটি নিস্তব্ধ পাহাড়ি অঞ্চল ছিল। ইতিহাসের পাতা থেকে জানা যায় 1835 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের রাজার কাছ থেকে এই এলাকাটি বার্ষিক ভাড়ার বিনিময়ে অধিগ্রহণ করে বেঙ্গল প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করে। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পাহাড়ের রানী দার্জিলিংয়ের বেশ কিছু আইকনিক ও জনপ্রিয় লোকাল স্পট। শুরুতেই আজ আপনাদের নিয়ে যাব কুয়াশায় আচ্ছন্ন জাপানি পিস প্যাগোডাতে। বর্ষার আমেজে এই জায়গার শান্ত পরিবেশ সত্যি এক অন্যরকম মায়াবী রূপ ধারণ করে। এরপর ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন ও পবিত্র তিব্বতী বৌদ্ধ মঠ ঘুম মোনাস্ট্রি। আর শুধু এখানেই শেষ নয়, এরপর আমরা পৌঁছে যাব বিখ্যাত বাতাসিয়া লুপ এবং অপূর্ব ডালি মোনাস্ট্রিতে। বর্ষার মেঘ, কুয়াশার লুকোচুরি আর দারুণ সব ভিউ নিয়ে আজকের পর্বটি হতে চলেছে ভীষণ স্পেশাল, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের এই পাহাড়ি সফর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন আজকের সফর শুরু করা যাক। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর ঘন কুয়াশা। আমরা সকাল সকাল গরম ধোয়া ওঠা চা আর জলখাবার খেয়েই ট্যাক্সি স্ট্যান্ড থেকে লোকাল সাইটসিইংয়ের জন্য একটা গাড়ি বুক করে নিলাম। খরচ পড়ল ঠিক 2500 টাকা। আমাদের আজকের প্রথম গন্তব্য জাপানি টেম্পল এবং ওয়ার্ল্ড পিস প্যাগোডা। ম্যাল চত্বর থেকে এই জায়গাটার দূরত্ব খুব বেশি না হলেও পাহাড়ি সরু রাস্তা আর বর্ষার ট্রাফিক জ্যাম ঠেলে আমাদের পৌঁছাতে সময় লেগে গেল প্রায় 45 মিনিট। দার্জিলিংয়ের জলাপাহাড় অঞ্চলে অবস্থিত এই জাপানি টেম্পল হল আধ্যাত্মিক প্রশান্তি ও বিশ্বশান্তির এক অনন্য প্রতীক। এই জায়গাটার পেছনে কিন্তু এক অদ্ভুত ইতিহাস রয়েছে। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়াবহতা এবং পরবর্তীকালে মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে অনুপ্রাণিত হয়ে 1972 সালে এই মন্দির ও প্যাগোডার প্রতিষ্ঠা করা হয়। আপনাদের জানিয়ে রাখি, জাপানি টেম্পল এবং ওয়ার্ল্ড পিস প্যাগোডা প্রতিদিন ভোর 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তাই আপনি দিনের যে কোনো সময়ই এখানে আসতে পারেন। তাছাড়াও এখানে ভিতরে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। দেখুন বন্ধুরা, পুরো জায়গাটা ঠিক কতটা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। চোখ যতদূর যাচ্ছে শুধু সাদা মেঘ আর কুয়াশা। বর্ষাকালে যদি আপনারা দার্জিলিং না আসেন তবে পাহাড়ের এই মায়াবী রূপ কিন্তু মিস করবেন। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়ার্ল্ড পিস প্যাগোডার একদম সামনে। ঐতিহ্যবাহী জাপানি স্থাপত্যরীতিতে তৈরি এই প্যাগোডাটি দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্থাপত্যগুলোর মধ্যে একটি। প্যাগোডার চারপাশে খোদাই করা রয়েছে গৌতম বুদ্ধের 4টি সোনালী রঙের মূর্তি, যা তার জীবনের বিভিন্ন অবতার ও রূপ প্রদর্শন করে। এছাড়াও প্যাগোডার দেওয়ালে ভগবান বুদ্ধের জীবনকাহিনীর 8টি গুরুত্বপূর্ণ ঘটনা
অত্যন্ত সুন্দরভাবে বেলে পাথরে খোদাই করা হয়েছে। আমরা যখন ওয়ার্ল্ড পিস প্যাগোডা ঘুরে দেখছি, ঠিক তখনই হঠাৎ নেমে এলো বৃষ্টি। আমরাও তাড়াতাড়ি একটা শেডের নিচে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, বৃষ্টির আর কুয়াশার মাঝে এই ওয়ার্ল্ড পিস প্যাগোডার সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। বৃষ্টি একটু কমতেই আমরা আমাদের গাড়ি নিয়ে রওনা দিলাম পরের গন্তব্য, অর্থাৎ ঐতিহাসিক ঘুম মোনাস্ট্রির দিকে। 1850 সালে প্রতিষ্ঠিত এই ইগা চোয়েলিং মঠ, যা সাধারণ মানুষের কাছে ঘুম মোনাস্ট্রি নামে অত্যন্ত পরিচিত, হল উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ মঠ। শোনা যায়, ব্রিটিশ আমলে এই মঠটি কেবল ধর্মচর্চার কেন্দ্র ছিল না, বরং তিব্বতী সংস্কৃতির সুরক্ষা এবং হিমালয় অঞ্চলের বৌদ্ধ পণ্ডিতদের অন্যতম গুরুত্বপূর্ণ মিলনস্থল হিসেবে কাজ করত। চলুন আমরাও এবার এই মঠের ভেতরে প্রবেশ করি। মঠের মূল প্রার্থনা ঘরে অবস্থিত এই 15 ফুট উঁচু সুবিশাল বুদ্ধের মূর্তিটি সোনা এবং বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে তৈরি, আর মূর্তির সামনে ঝালানো এই ঘিয়ের প্রদীপগুলো বছরের পর বছর ধরে অবিরতভাবে জ্বলে চলেছে। দেখুন বন্ধুরা, মোনাস্ট্রির ভেতরটা কি সুন্দর তিব্বতী পৌরাণিক কাহিনীর সূক্ষ্ম থাঙ্কা ও হাতে আঁকা চিত্রকর্ম দিয়ে সাজানো। এখানে এলে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। ঘুম মোনাস্ট্রি দর্শন শেষ করে আমরা চলে এলাম দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ বাতাসিয়া লুপে। তবে ভেতরে প্রবেশ করার আগে আপনাদের কিছু জরুরি তথ্য দিয়ে রাখি। বাতাসিয়া লুপের ভেতরে রয়েছে গোর্খা ওয়ার মেমোরিয়াল, তাই এখানে ঢুকতে গেলে মাথা পিছু 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এটি প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আমরাও টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা বিশ্বজুড়ে টয় ট্রেন নামে পরিচিত। আর এই টয় ট্রেনের যাত্রাপথে সবচেয়ে রোমাঞ্চকর ও দৃষ্টিনন্দন স্থান হল এই বাতাসিয়া লুপ। আপনারা কি জানেন, এই জায়গার পিছনে এক দারুণ ইতিহাস রয়েছে। 1879 সালে ব্রিটিশ শাসনকালে শিলিগুড়ি থেকে পাহাড়ের ওপর দার্জিলিং শহর পর্যন্ত যাতায়াত সহজ করার উদ্দেশ্যে যখন এই রেললাইনের পরিকল্পনা করা হয়, তখন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা এক বিরাট টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হন। 7407 ফুট উচ্চতায় অবস্থিত ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে ট্রেন নামার সময় পথটি এতটাই খাড়া ও ঢালু ছিল যে সরাসরি ট্রেন চালানো বিপজ্জনক হয়ে উঠত। তাই ইঞ্জিনিয়াররা এই খাড়া ঢাল কমানোর জন্য একটি অনন্য বৃত্তাকার পথ বা লুপ তৈরি করেন, যেখানে ট্রেনটি তার নিজস্ব লাইনের ওপর দিয়েই 360 ডিগ্রি ঘুরে নিচে নেমে আসতে পারে।
বাতাসিয়া লুপ চত্বরটা খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো, আর যেহেতু বর্ষাকাল তাই বৃষ্টির জলে চারপাশটা যেন আরও গাঢ় সবুজ হয়ে উঠেছে। এই বাগানের ঠিক কেন্দ্রস্থলে রয়েছে একটি সুন্দর স্মারক, যা ভারতের স্বাধীনতার পর দেশের সুরক্ষায় জীবন উৎসর্গকারী বীর গোর্খা সৈনিকদের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 2টো। বাতাসিয়া লুপের ঠিক উল্টো দিকেই বেশ কিছু ভালো ভালো রেস্তোরাঁ আছে। আমরাও একটা রেস্তোরাঁয় বসে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ শেষ করে আমরা রওনা দিলাম আজকের লোকাল সাইট সিইং এর শেষ গন্তব্য ডালি মোনাস্ট্রির দিকে। দার্জিলিংয়ের মূল শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত ড্রুপ সাংনাগ ছোলিং মোনাস্ট্রি স্থানীয়ভাবে ডালি মোনাস্ট্রি নামে অত্যন্ত পরিচিত। আপনাদের সুবিধার্থে কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে রাখি। এই মোনাস্ট্রিটি প্রতি মঙ্গলবার থেকে রবিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মনে রাখবেন, ডালি মোনাস্ট্রি কিন্তু প্রতি সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। এছাড়া এই মঠের ভেতরে একটি সুন্দর মিউজিয়াম আছে। আপনি যদি মিউজিয়ামটি দেখতে চান তাহলে মাথা পিছু 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তবে মিউজিয়ামের ভেতরে কিন্তু ছবি তোলা একদম নিষিদ্ধ। চলুন আমরাও মোনাস্ট্রি চত্বরে প্রবেশ করি। পাহাড়ের ঢালে নির্মিত এই বিশাল 4তলা ভবনে ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্যশৈলী স্পষ্ট, উজ্জ্বল ও গাঢ় রঙের ব্যবহার, মন মুগ্ধকর দেওয়াল চিত্র, ভগবান বুদ্ধের জীবনভিত্তিক চিত্রকলা এবং বিশাল প্রার্থনা কক্ষ যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য। দেখুন বন্ধুরা, বর্ষাকাল বলে কথা, দেখতে দেখতেই চারপাশটা কেমন ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। মোনাস্ট্রির ওপরের অংশ এখন আর প্রায় দেখাই যাচ্ছে না। পাহাড়ে এই মেঘ ও কুয়াশার লুকোচুরি খেলা দেখতে সত্যি দারুণ লাগে। আমরাও বেশ খানিকটা সময় এই মেঘ ও কুয়াশার চমৎকার খেলা উপভোগ করে মনের তৃপ্তি নিয়ে হোটেলে ফিরে এলাম। আজকের এই বর্ষার দার্জিলিং লোকাল সাইট সিইং আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এর পরের পর্বে আমরা দার্জিলিং থেকে রওনা দেব সান্দাকফুর উদ্দেশ্যে, আর সেই যাত্রাপথের কিছু অসাধারণ অফবিট জায়গা আপনাদের দেখাবো। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।